আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জ্যামিতিক সমানতা কি এবং জ্যামিতিক সমানতার শর্তসমূহ কি সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ এটা অসংখ্যবার তোমাদের ডিগ্রিতে আসছে পরীক্ষায়। তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি অনুধাবন করতে পারছো হোপফুলি। তো প্রথমে আমরা সংজ্ঞা দিয়ে শুরু করব। এই ভিডিওতে তুমি যদি ঠিকমতো দেখো তাহলে ইনশাআল্লাহ শুধুমাত্র জ্যামিতিক সমানতা বুঝবাই না, ইনশাআল্লাহ আজীবনের জন্য তুমি জ্যামিতিক সমানতা ভুলবা না, কারণ আমি বেসিক সহকারে বুঝাবো। ইনশাআল্লাহ তুমি পুরোপুরি ডিটেলসে বুঝতে পারবে। সো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। জ্যামিতিক সমানতা বলতে আমরা বুঝি, সংজ্ঞাটা দেখো, এটি এক ধরনের স্টেরিও সমানতা যা একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে দুই প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়, তাদের পরস্পরকে জ্যামিতিক সমানতা বলে। তো এতক্ষণে এই সংজ্ঞা দেখে তুমি হয়তোবা ঠিক আছে ভিতরে ভিতরে একটু ঢোক গিলে ফেলছো যে খবর আছে আমার আজকে। আসলে ব্যাপারটা যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন না, ইনশাল্লাহ বুঝতে পারবা, একটু মনোযোগ দিয়ে শোনো। জ্যামিতিক সমানতায় হচ্ছে যেটা হয়, প্রথম কথা হচ্ছে স্টেরিও সমানতা কি। আমি এখানে আগে থেকেই লিখে রাখছি যাতে তুমি একটু বুঝতে সুবিধা হয়। দেখো, স্টেরিও সমানতা সমানতা হচ্ছে এক ধরনের বিশেষ টাইপের সমানতা যেখানে তোমার আণবিক এবং গাঠনিক সংকেত একই। তোমরা এরকম পড়ে আসছো যে গাঠনিক সংকেত ভিন্ন হইলে সমানও হয়, তোমরা 9-10-এ সেটা পড়ে আসছো। তারপরে ইন্টারেও ছিল, গাঠনিক সংকেত ভিন্ন হলে সেটাকে এক ধরনের সমাণু বলে, সেটাও সমাণু। কিন্তু গাঠনিক সংকেত আণবিক সংকেত তো একই, উল্টে গাঠনিক সংকেত এক হওয়া সত্ত্বেও সমাণু হতে পারে, তাই না? গাঠনিক সংকেত এক হইলেও সেটাও এক ধরনের সমাণু, সেখানেও সমাণু পাওয়া যেতে পারে। কারণ কি? গাঠনিক সংকেত এক, তারপর কীভাবে সমাণু পাওয়া যেতে পারে? কারণ তাদের ত্রিমাত্রিক যে বিন্যাস, 3D যে বিন্যাস, সেই বিন্যাসের কারণে সমানুতা পাওয়া যায়। বুঝতে পারছো? মানে দেখতে চেহারা শুরু আণবিক এবং গাঠনিক দুইটাই দেখতে কাছাকাছি, সেম সেম, কিন্তু তারপরও তারা তাদের যে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এরা আলাদা। সমানুমানিত তাই, তাই না? তো এই ধরনের ব্যাপারকে বলা হয় স্টেরিও সমানতা। তার মানে জাস্ট 3D কাঠামোর ভিন্ন বলে তাদের মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা হয়, জাস্ট 3D কাঠামো ভিন্ন বলে, ত্রিমাত্রিক বিন্যাসটা আলাদা বলে। তাহলে স্টেরিও সমাণু আবার দুই টাইপের, একটা হচ্ছে স্টেরিও সমাণুকে দেখছো, এটা আরেকটা কিন্তু ত্রিমাত্রিক সমাণুতা, মানে বাংলায় আমরা বলি এটাকে ত্রিমাত্রিক সমাণুতা। বিকজ কারণটা অবভিয়াস, স্টেরিও সমাণুতা তখনই হয় যখন তোমার ত্রিমাত্রিক কনফিগারেশনের ভিন্নতা থাকে, কিন্তু আণবিক এবং গাঠনিক সংকেত ঠিকই এক। তো স্টেরিও সমাণুতা দুই টাইপের, একটা হচ্ছে জ্যামিতিক সমাণুতা, একটা হচ্ছে আলোক সমাণুতা। এই যে তুমি জ্যামিতিক সমানতা দেখতে পাচ্ছ, সেটাই তো আজকে আমাদের আলোচনার বিষয়, তাই না? আলোক সমাণু নিয়েও আমাদের প্রশ্ন আসে এবং সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ ডিটেলসে আলোচনা করব। সো জ্যামিতিক সমানতা তাহলে এক ধরনের স্টেরিও সমানতা, তুমি সেটা বুঝতে পারলা কেন? কারণ স্টেরিও সমানতা একটা 3D সমানতা, তার মানে নিশ্চয়ই জ্যামিতিক সমানতা একটা 3D সমানতা, তাই না? তারপর দেখো, এখানে একই আণবিক এবং একই গাঠনিক সংকেত বিশিষ্ট হইতে হবে। তো তুমি এটা তো বুঝতেই পারলা যে কারণ স্টেরিও সমানতা মানেই তো সেখানে আণবিক এবং গাঠনিক সংকেত একই, তাই না? এই যে লেখা আছে আণবিক ও গাঠনিক সংকেত একই, স্টেরিও সমানতা মানি। তো জ্যামিতিক সমানতাতেও আণবিক ও গাঠনিক সংকেত একই। জৈব যৌগের ক্ষেত্রে আণবিক এবং গাঠনিক সংকেত যাদের একই, তাদের ক্ষেত্রে একটা চান্স আছে তারা জ্যামিতিক সমানতা হওয়ার, কিন্তু সেখানে আরও কন্ডিশন আছে। সেটা কি? কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হইলে, মুক্ত আবর্তনের ইংলিশ আমরা বলি ফ্রি রোটেশন। কার্বন কার্বন যে বন্ধন আছে সেটার ফ্রি রোটেশন যদি সম্ভব না হলে, আমি শব্দটা একটু লিখে দিই, ফ্রি রোটেশন যদি সম্ভব না হয় তখন তাদের চান্স আছে জ্যামিতিক সমানতা হওয়ার। যদি ফ্রি রোটেশন সম্ভব হয় তখন চান্স নাই। তো ফ্রি রোটেশন বলতে কি বোঝায়? ধরো কথার কথা, তোমার কাছে এরকম দুইটা, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এবং তাদের মাঝখানে যদি শুধুমাত্র একটা সিঙ্গেল বন্ড থাকতো, তাহলে কিন্তু এই কার্বনের একটা কার্বনের ফ্রি রোটেশন হওয়া সম্ভব হইতো, ঠিক আছে? ফ্রি রোটেশন সম্ভব হইতো। কিন্তু যখন কার্বন আর কার্বনের মাঝখানে ডাবল বন্ডের ব্যাপার চলে আসে, তখন সেখানে একটা তো ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা থাকে, একটা পাই থাকে, তোমরা জানো সিগমা বন্ডটা স্ট্রং, পাই বন্ডটা অপেক্ষাকৃত হচ্ছে উইক বা উইকার বন্ড, তাই না? সো এই যখনই পাই বন্ডের ব্যাপারটা চলে আসে তখনই তখনই আমাদের এই জ্যামিতিক সমানতা দেখতে পাওয়ার ব্যাপারটাও চলে আসে। তার মানে একটা তোমার হচ্ছে একটা এখানে একটা ডাবল বন্ডের ব্যাপার থাকতে পারে তোমার জ্যামিতিক সমানতা পাওয়ার জন্য, এবং সেখানে মুক্ত আবর্তন সম্ভব হয় না, ওই পাই বন্ধনের কারণে মুক্ত আবর্তন সম্ভব হয় না। সে কারণে ওই যে ত্রিমাত্রিক যে 3D যে স্ট্রাকচার আছে সেখানে দুই ধরনের কনফিগারেশন দেখতে পাওয়া যায়। আমরা একটা উদাহরণ নিই, চলো। একটা কার্বন কার্বন, এখানে একটা অ্যালকিন, এক ধরনের অ্যালকিন নিচ্ছি, CH3, এখানে নিলাম H, এখানে নিলাম CH3, এখানে নিলাম একটা H, ঠিক আছে? এটা হচ্ছে সিস বিউটিন 2। আরেকটা এক্সাম্পল আমরা নিই, এই পাশে একটা নিব,
এখানে একটা নিব, মানে একটা এক্সাম্পলের আন্ডারে দুইটা আর কি, সরি, এটা হবে হাইড্রোজেন আর এদিকে হবে হচ্ছে মিথাইল। দেখো এদের এদের আণবিক সংকেত একই, এদের গাঠনিক সংকেত বলা যায় একই, তাই না? কিন্তু এদের 3D স্ট্রাকচারে এই কার্বন কার্বনের মধ্যে রোটেশন সম্ভব হয় না বলে তুমি দুই টাইপের স্ট্রাকচার পাচ্ছ। এটা একটা টাইপের স্ট্রাকচার, এটা একটা টাইপের স্ট্রাকচার। এই জন্য এটা এবং এটার বৈশিষ্ট্য আলাদা। দুইজনই কিন্তু বিউটিন টু, লেট মি টেল ইউ, দুইজনই বিউটিন টু, এটাও বিউটিন টু, এটাও বিউটিন টু, কিন্তু এটাকে আমরা বলি সিস আর এটাকে বলা হয় ট্রান্স। তাহলে আমি আরেকবার একটু সংক্ষেপে বলি। ধরো পরীক্ষায় তুমি কিচ্ছু লিখতে পারো নাই, স্টেরিও সমানতা লিখতে পারো নাই, তারপরে আণবিক ও গাঠনিক সংকেত একই সেটাও লিখতে পারো নাই, কিন্তু তোমাকে এই লাইনটা লিখতেই হবে যে কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন বা ফ্রি রোটেশন সম্ভব না হইলে যে দুই ধরনের কনফিগারেশন পাওয়া যায় ত্রিমাত্রিক বিন্যাসে, তাই হচ্ছে জ্যামিতিক সমানতার কারণ। যদি তুমি জ্যামিতিক সমানতার সংজ্ঞা লেখো, তোমাকে অবশ্যই অবশ্যই কথাটা লিখতে হবে যে কার্বন কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব হয় না বলে সেখানে দুই প্রকারের কনফিগারেশন পাওয়া যায়। একটু আগেই দেখলাম, আমি সেটা এঁকে দেখাইছি। এবং এই দুই ধরনের কনফিগারেশনের একটাকে আরেকটার জ্যামিতিক সমানতা বলে। সো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, ঠিক আছে? তুমি আমার ভয়েস শুনে বুঝতে পারবা, কারণ এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে, তাই না? এখন দেখো, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এই জিনিসগুলো এক্সট্রা, এই কোশ্চেনের সাথে রিলেটেড না, কিন্তু তোমাকে তো বেসিকটা বুঝতে হবে, সেজন্য আমি একটু পড়াচ্ছি। কোন যৌগগুলো জ্যামিতিক সমানতা দেখাবে তুমি যদি প্রশ্ন করো, একটু আগে তুমি একটু হিন্টস পেয়ে গেছো, যে সকল জৈব যৌগের কার্বন বন্ধনের মুক্ত আবর্তন সম্ভব নয়, ফ্রি আর রোটেশন সম্ভব নয়, তাদের হচ্ছে জ্যামিতিক সমানতা তারা দেখায়। যেমন উদাহরণস্বরূপ অ্যালকিন এবং চাক্রিক যে যৌগগুলো আছে, যেগুলো সাইক্লিক যৌগ, কথার কথা ধরো যে এখানে একটা, এই যে এরকম সাইক্লিক যৌগ দেখছো না তোমরা, ঠিক আছে? ভিন্ন একটা এক্সাম্পল নেই, চলো। এই যে এরকম সাইক্লিক যে যৌগগুলো থাকে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, কার্বন, তো এই টাইপের যৌগগুলোর ক্ষেত্রেও মানে সমানতা, জ্যামিতিক সমানতা দেখতে পাওয়ার চান্স থাকে আর কি। সো আশা করি এটা বুঝতে পারছো। এবার চলো আমরা চলে যাব আমাদের নেক্সট প্রশ্নে, সেটা হচ্ছে জ্যামিতিক সমানতার শর্ত সমূহ কি। জ্যামিতিক সমানতার বেশ কয়েকটা শর্ত আছে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে শর্তগুলো সেগুলো আমরা আগে লিখবো। ও তার আগে একটা জ্যামিতিক সমানতার একটা এক্সাম্পল দিয়ে নিই, চলো। এখানে একটা এক্সাম্পল দিই। যেমন আমরা একটু আগে বিউটিন টু নিছিলাম না, ওইটাই দিব এক্সাম্পল হিসেবে, চলো। সো কার্বন কার্বন, এখানে দ্বিবন্ধন, এই পাশে একটা CH3 মিথাইল একটা গ্রুপ আছে, এই পাশে একটা হাইড্রোজেন গ্রুপ, হাইড্রোজেন আছে, নট হাইড্রোজেন গ্রুপ, রাইট, হাইড্রোজেন আছে, এই দিকে একটা মিথাইল গ্রুপ আছে, অ্যান্ড দেন এদিকে আরেকটা হাইড্রোজেন আছে। এটা হচ্ছে তোমার বিউটিন টু, বিউটিন টু, বিউটিন টু। আমি আরও একটা বিউটিন টু নিচ্ছি এখানে। সো কার্বন কার্বন অ্যাগেন দ্বিবন্ধন আছে, এখানে আমাদের একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এবার এই দিকে হাইড্রোজেন আর এই দিকে মিথাইল গ্রুপ আছে, এটাও হচ্ছে বিউটিন, এটাও হচ্ছে বিউটিন টু, বিউটিন টু। কিন্তু এটাকে আমরা বলি সিস, ইংলিশে এভাবে লেখে দেখো, সিস, ওকে? সো সিস, আর এটা হচ্ছে ট্রান্স, ট্রান্স, ট্রান্সকে ইংলিশে আমরা এভাবে লিখি। তো এখন আমরা আলোচনা করব যে জ্যামিতিক সমানতার শর্ত সমূহ নিয়ে। জ্যামিতিক সমানতার প্রথম শর্তটাই হচ্ছে যে মুক্ত ঘূর্ণনে বাধা বা রেস্ট্রিক্টেড রোটেশন। এটা আমরা শুরুতেই আলোচনা করেছিলাম, তাই না? এখানে আমরা আলোচনা করছি যে মুক্ত আবর্তনে বাধা না দিলে কিন্তু সেটা জ্যামিতিক সমানতা হওয়ার কোনো কারণ নেই। সো এটাই আমাদের প্রথম শর্ত। তার মানে কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে মুক্ত আবর্তন কিন্তু সম্ভব হয়। সো যেমন ধরো যে একটা কার্বনকে তুমি এই কার্বনটাকে লেসে ফিক্স ধরে এই কার্বনটা কিন্তু ঠিকই রোটেট করতে পারে, কিন্তু বন্ধনটা তখনও অক্ষত থাকে। সো কার্বন কার্বন একক বন্ধনে যেহেতু মুক্ত আবর্তন সম্ভব হয়, সেগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে সেটা সম্ভব। কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে দেখো, ধরো যে এই বন্ধনটাকে ফিক্সড রাখতো, উপরে যে বন্ধনটা সেটাকে ফিক্সড রেখে সে যদি রোটেট করতে যায়, তখন এই নিচের বন্ধনটা কিন্তু ছিঁড়ে যাবে, সেক্ষেত্রে এই রোটেশনটা সম্ভব হয় না। সেজন্যই আমরা অ্যালকিন যে টাইপের যে যৌগগুলো, অ্যালকিন বা অ্যালকিনের জাতক, এগুলাতে কিন্তু ঠিকই সমানতা দেখতে পাই। এখন তুমি হয়তো ভাবতে পারো, তার মানে নিশ্চয়ই কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রেও জ্যামিতিক সমানতা সম্ভব হয়, কারণ কার্বন কার্বন ত্রিবন্ধনেও যদি রোটেট করতে যায়, তাহলে এই বন্ধনটাকে ফিক্সড রেখে যদি রোটেট সে করতে যায় এই কার্বনটা, তাহলে কিন্তু এই দুইটা বন্ধন কিন্তু ছিঁড়ে যাবে।
তোমার কথা হচ্ছে ঠিক আছে, হ্যাঁ আসলেই ছিঁড়ে যাবে। ফ্রি রোটেশন অ্যাকচুয়ালি অ্যালকিন বা অ্যালকিনের জাতকে হয় না, ফ্রি রোটেশন হয় না, কিন্তু স্টিল অ্যালকিনরা জ্যামিতিক সমানতা দেখায় না। এটা একটা বিশেষ ক্ষেত্র, এটা নিয়ে আমাদের এখন আলোচনা করার কোনো উদ্দেশ্য নাই, আর এটা এখন আমাদের লাগবেও না, ঠিক আছে। সো হোপফুলি তুমি বুঝতে পারতেছো আমরা যেটা বোঝাতে চাচ্ছি, যে কেন মুক্ত ঘূর্ণনে বাধা প্রয়োজন জ্যামিতিক সমানতার ক্ষেত্রে। অবশ্যই অবশ্যই তোমার মুক্ত ঘূর্ণনে বাধা প্রয়োজন হয়, তুমি এটা পরীক্ষার হলে সুন্দর করে লিখে দিয়ে আসবা। তো এখানে তাই লেখা আছে, মুক্ত একক বন্ধন হলে কি হয়, পরমাণুগুলো আবর্তিত হয়ে একটিমাত্র কনফিগারেশনই তৈরি করতে পারে। কিন্তু তোমার জ্যামিতিক সমানতার ক্ষেত্রে তো দুইটা কনফিগারেশন লাগবে, তাই না? কিন্তু দ্বিবন্ধন অতটা নমনীয় না, ট্রাক করে পাই বন্ধনটা ভেঙে যাবে যদি তুমি এভাবে রোটেট করতে যায় আর কি। সেজন্য দ্বিবন্ধনের ক্ষেত্রে তোমার হচ্ছে যেহেতু রোটেশন সম্ভব হয় না, সেখানে জ্যামিতিক সমানতা পাওয়া সম্ভব হয়। তো এটা হচ্ছে প্রথমটা গেল। এবার আমাদের 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কার্বনের সাথে ভিন্ন মূলক থাকতে হবে। কার্বনের সাথে ভিন্ন মূলক, তার মানে এই কার্বনের ধরো এ পাশে আছে এ, এই দিকে আছে এ, আবার এই কার্বনের ধরো এইদিকে আছে সি, সরি সি না, ধরো যে ডি, এদিকে আছে ই। এখন তুমি বলবা স্যার এখানে তো ভিন্ন ভিন্ন আছে, এখানে ডি আছে এখানে ই আছে, ইয়াস এখানে ভিন্ন ভিন্ন আছে, কিন্তু এখানে দেখো এই কার্বনের সাথে দেখো দুই পাশে কার্বনের দুই হাতে কে আছে, এ আর এ আছে, এটা কখনোই সমানতা দেখাবে না, জ্যামিতিক সমানতা দেখাবে না। সো আমরা যদি দেখি যে কার্বন আর কার্বন, একটু আগে বললাম যে কার্বন আর কার্বনের এই হাতে ধরো যে এ আছে, এ হাতে আছে হচ্ছে বি, আর এ হাতে আছে এ হাতে আছে বি। হ্যাঁ এটার ক্ষেত্রে সম্ভব, কারণ এখানে দেখো প্রতিটা কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে, আবার এই কার্বনেরও এই হাতে ভিন্ন ভিন্ন জিনিস আছে। সুতরাং এটা কিন্তু ঠিকই সমানতা দেখাবে, জ্যামিতিক সমানতা দেখাবে। কিন্তু একটু আগে যে উদাহরণটা আমি দিলাম, ধরো যে এটাও এ যদি হতো, সেক্ষেত্রে কিন্তু জ্যামিতিক সমানতা দেখাবে না। তোমরা অবশ্যই এরকম এক্সাম্পলগুলো পরীক্ষায় লিখবা, ঠিক আছে? তাহলে স্যার খুশি হবে। সো যাই হোক, এটার ক্ষেত্রে সম্ভব। আমরা একটা রিয়েল এক্সাম্পল এখন নেওয়ার চেষ্টা করি। চলো, লেটস সে আমরা এখানে নিলাম কার্বন, দেন এখানে নিলাম কার্বন, এখানে হচ্ছে আমরা নিলাম লেটস সে ক্লোরিন, দেন নিলাম ক্লোরিন, দেন এখানে নিলাম হাইড্রোজেন, এখানে নিলাম হাইড্রোজেন। এটা জ্যামিতিক সমানতা দেখাবে না, নিচে লিখে দিবা জ্যামিতিক সমানতা দেখাবে না, ঠিক আছে? এবার লিখে দিবা, দেখছো আমি নিচে লিখে দিছি, আর এখানে নিচে লিখে দিবা যে এটা জ্যামিতিক সমানতা দেখাবে, জ্যামিতিক সমানতা দেখাবে। ওকে, তো এটার একটা এক্সাম্পল আমাদের দেওয়া দরকার। লেটস সে এটা একটা এক্সাম্পল নিতে পারি, কার্বন, এখানে নিলাম হাইড্রোজেন, এখানে নিলাম ক্লোরিন, দেখো ভিন্ন ভিন্ন জিনিস নিচ্ছি কিন্তু, আর এখানে নিলাম ক্লোরিন, এখানে নিলাম হাইড্রোজেন। সুতরাং এগুলো কিন্তু ঠিকই জ্যামিতিক সমানতা দেখাবে। এখন তোমার সিস আর ট্রান্স নিয়ে বুঝতে ইচ্ছা করতে পারে এবং এটা পরীক্ষায় লিখবা। মূলত শর্ত হচ্ছে মূলত দুইটা, এই দুইটাই, ঠিক আছে? এই দুইটা হচ্ছে মেন শর্ত, অনেকে এর থেকে বেশি লিখে থাকে, মানে প্যাচ গোসে করার চেষ্টা করে। মূলত এই দুইটা শর্ত ভালোভাবে তুমি যদি আমার মতো করে এক্সপ্লেন করতে পারো, ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। এখন জ্যামিতিক সমানতার প্রকারভেদ দেখো, জ্যামিতিক সমানতা তোমার হচ্ছে সিস সমানতা, একটা হচ্ছে ট্রান্স সমানতা। যদি দ্বিবন্ধনের একই পাশে সদিশ বা অভিন্ন মৌলিকগুলো অবস্থান করে, এটাকে বলে আমরা সিস। যেমন উদাহরণস্বরূপ দেখো, এটা একটা সিস কাঠামো, কারণ এখানে দেখো একই পাশে তোমার এ আছে, হ্যাঁ। সো অভিন্ন মৌলগুলো একই পাশে আছে। আর যদি ভিন্ন পাশে হয় তাহলে সেটা হচ্ছে ট্রান্স। যেমন আমরা যদি এমন হইতো যে এখানে এ আছে এখানে বি আছে ঠিকই, এখানে বি এখানে এ আছে, সেটা হচ্ছে ট্রান্স হইতো। তো আমরা একটা রিয়েল এক্সাম্পল নিয়ে ট্রাই করি, যাতে তোমরা একটু রিলেট করতে পারো যে সিস কোনটা ট্রান্স কোনটা। ও আচ্ছা, একটা এক্সাম্পল তো আমি অলরেডি নিয়েছিলাম এখানে। যেমন দেখো এখানে সিস কেন এটাকে বলা হচ্ছে, দেখো এ পাশে এক পাশেই কিন্তু হাইড্রোজেন আছে, আরেক পাশে হচ্ছে তোমার মিথাইল আছে। আর এখানে দেখো ট্রান্স কেন, এই পাশে আছে তোমার হাইড্রোজেন, এ পাশে আছে মিথাইল, আর এ পাশে হাইড্রোজেন মিথাইল, তার উল্টা পাশে কিন্তু আছে। সো আশা করি বুঝতে পারতেছো যে তুমি এইভাবে যদি লেখো এই পুরো প্রশ্নের উত্তরটা, আমি একটু শুরু থেকে একটু তোমাকে দেখাই, তাহলে ইনশাআল্লাহ ফুল মার্ক পাবা। ভালো থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের পেইড ব্যাচে যদি তুমি যুক্ত হতে চাও, তাহলে তুমি আমার নাম্বার 01851012 433 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আসসালামু আলাইকুম।